জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, ভারতের চর বলে এখনো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে, ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে, এই ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন। আওয়ামী লীগ বলেছে যে আমরা পালাবো না, আর আমরা বলেছি আপনারা সবাই পালাবেন। বাস্তবে কি ঘটেছে দেখেন, 12-13 বছর পালাবো না, আর 12-13 বছর আপনাদেরকে পালাতে হবে। এখন ঘটনা দেখেন, সেটা ঘটে গেছে। দর্শক, রাজনীতিতে এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলা এটা সারা বিশ্বেই স্বীকৃত রয়েছে, কিন্তু বাংলাদেশে সেটা কখনো কখনো নোংরামির পর্যায়ে চলে যায়। সেটা আমরা বিভিন্ন সময় ঐতিহাসিকভাবে দেখে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, ভারতের চর বলে এখনো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে, ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে, এই ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন। তারেক রহমান যখন জনসভায় হুঙ্কার তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ওয়াকারুজ্জামান তখন আরো 2 বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনূসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে, এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। মানের বক্তব্য আমি নিয়মিতই শুনি, এবং তারেক রহমান যেহেতু ভার্চুয়ালি বক্তব্য দেন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে, এবং তার শব্দচয়ন, তার ডেলিভারি এসব শুনলে স্পষ্টতই বোঝা যায় যে তারেক রহমান লিখিত বক্তব্য দেন। ভেবে চিনতে লেখা এই বক্তব্য ডেলিভারির পর ভাববার কোনো কারণ নাই যে কোনো একটা মুহূর্তের আবেগে বশবর্তী হয়ে বিএনপির এই নেতা কোনো মন্তব্য করে বসেন তার কোনো বক্তব্যে। ভীষণ সাবধানী, ভীষণ পরিমিত বলেন তারেক রহমান, যাতে কোনোভাবে কোনো পক্ষ তার কথায় রুষ্ট না হয়। এমন অবস্থায় তারেক রহমান রোববার সন্ধ্যার ওই বক্তব্যে যে বলে বসলেন যে এমন হবার কথা ছিল না। তার মানে তিনি কি এটা এখন বুঝতে শুরু করেছেন যে ডক্টর ইউনূস জুন মাসে তাকে সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে মিষ্টি মিষ্টি কথায় নির্বাচনটা ডিসেম্বর থেকে, মানে বিএনপির তখন যে দাবি ছিল সেই ডিসেম্বর থেকে আরো 2 মাস পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসার পর থেকে তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায়, বেগম খালেদা জিয়ার পরামর্শেও বিএনপি যে মিনমিন করে আসছিল, সেই মিনমিনে পদ্ধতি ব্যবহার করে, যেটাকে বিএনপি ইউনূস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং আস্থার বহিঃপ্রকাশ বলে মনে করছিল, সেই আস্থা, সমর্থন এসব দেখে শেষ পর্যন্ত বিএনপিকে প্রতারণা করা হয়েছে। তারেক রহমানের চেহারায়, কথায় সেটা স্পষ্ট। সেটা একটু পর ভিডিওতে যখন দেখাবো তার কথার কিছু অংশ, তাতে আপনারা যেমন বুঝতে পারবেন। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যেই লাইনটি তারেক রহমান স্পষ্টভাবে তার এই বক্তব্যে বলেছেন। তিনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো কৌশল এবং অপকৌশলের পার্থক্য করতে না পারে, তাহলে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো, মানে রাজপথে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সবার বোঝা উচিত যে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা নিয়ে নিতে পারে। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা, বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। কোন সে অগণতান্ত্রিক অপশক্তি? আবার বলছি, লিখিত বক্তৃতা সুস্পষ্টভাবে, সুচিন্তিতভাবে, সুলিখিতভাবে ওই বক্তৃতাগুলো তৈরির পর তারেক রহমান পাঠ করেন। কাজেই তারেক রহমান যখন অগণতান্ত্রিক অপশক্তির কাছে আমাদের সকলকে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং রাজপথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের এ বিষয়ে সাবধান থাকা উচিত বলে সাবধান বাণী উচ্চারণ করছেন, তখন বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে তারেক রহমান সেনা শাসন চলে আসতে পারে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ মনে রাখবেন, সেনাবাহিনীর এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল তারেক রহমান পান নাই যে তিনি দেশে ফিরতে পারবেন। তারেক রহমান আজ দেশে ফিরবেন, কাল দেশে ফিরবেন। ইউনূস তাকে এত ভালোবাসেন যে তার সঙ্গে দেখা করতে জুন মাসে লন্ডন পর্যন্ত চলে গিয়ে কোটি কোটি টাকার সফর সেরে এসেছেন বটে, কিন্তু তারেক রহমানের দেশে ফেরার কোনো ব্যবস্থা হয় নাই। কারণ বারবার মনে রাখতে হবে, তারেক রহমান ১/১১ সরকারের সময়, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে। যেই মুচলেকা প্রসঙ্গে খালেদা জিয়া যেমন সংবাদ মাধ্যমের সামনে এসে তখন বলেছেন যে তার ছেলে আর আপাতত রাজনীতি করবে না,
তাকে অন্তত বিদেশ যেতে দেওয়া হোক, এটুকু দেওয়া হোক, এই বলে দেশবাসীর সামনে ফরিয়াদ করেছিলেন। সেই ক্রন্দনরত মায়ের ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভীষণভাবে অ্যাভেইলেবল, পাওয়া যায়, দেখতে পারেন। ঠিক তেমনি মনে রাখতে হবে সে সময়কার আইনমন্ত্রী, বিএনপির সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ স্পষ্ট করে লিখেছিলেন যে খালেদা জিয়া তখন একমাত্র সেনাবাহিনীর সাথে এই নিয়ে দর কষাকষি করছিলেন যে কোনো উপায়ে তার ছেলে, যাকে সেনাবাহিনী 1 বছরের বেশি সময় সেনা হেফাজতে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে দিয়েছিল, সেই ছেলেটিকে, তার বড় সন্তান তারেক রহমানকে যাতে লন্ডন যেতে দেওয়া হয় এবং প্রয়োজনে সেজন্য তিনি রাজনীতি ছাড়ান মুচলেকা দিয়ে গিয়েছিলেন। তারেক রহমানকে দেশে ফিরতে হলে তাই সেনাবাহিনীর গ্রিন সিগন্যালের প্রয়োজন হবে। মনে করে দেখেন তো, সেনাবাহিনী কোন সময়ের সেনাবাহিনী? 1-11 সরকারের সময়ের সেনাবাহিনী। এর আগে বিএনপি ক্ষমতায়, বিএনপি সেনাবাহিনীর নেতৃত্বে তাদের পছন্দ মতো লোক বসিয়েছে, এমনকি সেনা প্রধান মইনুল আহমেদ, তাকে নিয়োগ দিয়েছেন খালেদা জিয়া, রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ বিএনপি পন্থী, বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে, জেনারেলদেরকে রুষ্ট করে মইনুল আহমেদকে তিনি তখন নিয়োগ দিয়েছিলেন। সেই সেনা নেতৃত্ব কিন্তু সেনা হেফাজতে তারেক রহমানকে নিয়ে গিয়েছিল এবং তারেক রহমানকে পিটিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। তারেক রহমান জানেন সেনাবাহিনীর ভেতরে বিএনপির সমর্থক গোষ্ঠী বলে কোনো গোষ্ঠী নাই। কারণ এটাও তো প্রশ্ন করতে হয়, যেই তারেক রহমান বাংলাদেশে ফিরলে তার নিরাপত্তার কি হবে তা নিয়ে এত শঙ্কা। বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা চলছে বিএনপির তরফে, সে অনুমোদনও ইউনূস সরকার দিয়ে দিয়েছে। কারণ ইউনূস সরকার জানে বুলেট প্রুফ গাড়ি কেন, হেলিকপ্টার কিনলেও তারেক রহমান সেনা দপ্তর থেকে যদি, সেনা সদর থেকে যদি গ্রিন সিগন্যাল না আসে, বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারবেন না। এবং সে কারণেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকেও যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি তো অনেক আগে বলে রেখেছেন যে তারেক রহমান এখনো তাদের কাছে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান নাই, যদি চান তাহলে তারেক রহমানকে পাসপোর্ট দেওয়া হবে। কারণ তারেক রহমান তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন গত কয়েক বছরে। এই অবস্থায় তারেক রহমানকে কিছুতেই যে সেনা সদর দফতর থেকে, সেনাবাহিনীর তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না। কারণ যেটা বলছিলাম, বিএনপির সঙ্গে সেভাবে কোনো সক্রিয় সম্পর্ক বা বিএনপির বিশ্বস্ত সেনাবাহিনী পক্ষ বলে আসলে কোনো পক্ষ নাই। ভারতের দালাল, ভারতের স্বার্থ সংরক্ষণ করেন এবং যখনই আপনারা পালনের প্রয়োজন হবেন সবাই গিয়ে ভারতে থাকবেন। দিল্লি, কলকাতা, আগ্রা, আজমির সব আপনাদের জন্য উন্মুক্ত। এখন দেখেন কি অবস্থা হচ্ছে। কলকাতাতে গিয়ে দেখেন, আগরতলাতে গিয়ে দেখেন, আসামের গুয়াহাটিতে গিয়ে দেখেন, দার্জিলিং, শিলিগুড়ি, এরপর আজমির, সব জায়গাতে গিয়ে দেখেন গিজ 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 করছে আওয়ামী লীগের লোকজন। ওটা তাদের সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি। আর ভারত আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার জন্য যে ঐতিহাসিক ঝুঁকি তারা নিয়েছে, এরকম ঝুঁকি আসলে ভারত স্বাধীনতার পরে, মানে ভারতের স্বাধীনতা লাভের পরে কখনো নেয়নি। এমনকি 1971 সনে বাংলাদেশের জন্য ভারত যে ঝুঁকি নিয়েছিল, বর্তমান ঝুঁকি তার চেয়ে বেশি। 71 সনে বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমির সঙ্গে ভারতের খুব কম সম্পৃক্ততা ছিল। খুব অল্প লোক ভারত যেতেন এবং সীমান্ত বলতে গেলে খালিই থাকতো। এর কারণ হলো 71 সন পর্যন্ত আমাদের অর্থনীতিতে আমরা ভারতের চেয়ে কয়েক গুণ ধনী ছিলাম। ফলে এই বাংলাদেশ থেকে কি করতো, হিন্দুরা শুধুমাত্র একটা ভয়, একটা আতঙ্ক যে কোনো সময় পাকিস্তান সরকার তাদের সয় সম্পত্তি নিয়ে নিতে পারে। এই আতঙ্কে তারা অনেকে কলকাতাতে বাড়ি করতো আর যাতায়াত করতো। আমাদের ফরিদপুরে যেমন দুর্গা বণিক ছিলেন, সদরপুরে খুব নামকরা, যাকে বলা হয় মার্চেন্ট। তো ওনারা কলকাতা থেকে বড় ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু ওনাদের একটা বিরাট ব্যবসা আমাদের সদরপুরের যে 87.5 বাজার সেখানে ছিল এবং এখনও আছে। তো তখন এরকম বর্ডার কোনো ছিল না। স্বাধীনতা, এমনকি স্বাধীনতার পরেও 75-76 সন পর্যন্ত এরকম কোনো বর্ডার ছিল না। তো যাই হোক, এই যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা যতদিন ভালো ছিল ততদিন পর্যন্ত ভারতের বর্ডার আমাদের জন্য খোলা ছিল, কোনো পাসপোর্ট টাসপোর্ট কিছু দরকার ছিল না। আর এখন জিনিসটা উল্টো হয়ে গেছে। তো সেই প্রসঙ্গে পরে আসছি। তো স্বাধীনতা পূর্ববর্তী সময় যেটা ছিল, আমাদের বর্ডার ছিল না, ভারতের লোকজন হা করে থাকতো। আমাদের এখান থেকে যে হিন্দুরা যেতেন, তারা জায়গা জমি বিক্রি করে কলকাতা থেকে বাড়ি করতেন, গাড়ি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। ওটা তাদের ইকোনমির একটা বিরাট, যাকে বলা হয় প্লাস পয়েন্ট ছিল, এবং এটা তারা কোনো রকম সুযোগ দেওয়া ছাড়াই তারা এই কাজটি করতেন। ধরুন এখন ইকোনমিক প্রয়োজনে আপনি $10 লাখ যদি দেন, মানে 10 কোটি টাকা দেন, আমেরিকার পাসপোর্ট পেয়ে যাবেন উইদিন 1 মাসের মধ্যে, সপরিবার থাকতে পারবেন। যদি $2 লাখ আপনি খরচ করেন, আপনি তুরস্কের পাসপোর্ট পাবেন। ইউরোপের সেনজেনভুক্ত কয়েকটি দেশে রয়েছে যারা এই পাসপোর্ট বিক্রি করে মাত্র $1 লাখ। $1 লাখ ইনভেস্টমেন্ট দেন, আপনাকে সেখানে থাকতে অনুমতি দেবে। তাহলে দেখুন, এই বর্তমান জমানাতে একেবারে পাসপোর্ট দিয়ে আপনাকে আহ্বান জানাচ্ছে টাকার বিনিময়ে আপনি নাগরিকত্ব লাভ করতে পারেন। এমনকি ভারতে আপনি এখন টাকার বিনিময়ে নাগরিকত্ব লাভ করতে পারেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানে সহায় সম্পত্তি, বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছু বিক্রি করে কত কোটি হিন্দু ভারতে গেছেন, এবং এটা ভারতীয় ইকোনমিতে কী পরিমাণ। আমাদের ফরিদপুরের 2200 জমিদার বাড়ি ছিল। এই জমিদার, এতগুলো জমিদার, সেই জমিদার কি বলবো, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ, বরিশালের বিএম কলেজ, যশোরের MM কলেজ, খুলনার BL কলেজ, মানে এই সকলেই এই জমিদার পরিবারের আত্মীয় স্বজন, তারাই এগুলো নির্মাণ করেছেন। তো
তো কাজেই এই 2200 জমিদার বাড়ি এটা ছিল ওই জমিদারদের হেডকোয়ার্টার। দেড় ভাগের পর তারা এই সবাই তাদের সেই সহায় সম্পত্তি সবকিছু রেখে না নিয়ে তারা চলে গেল ওখানে, শুধুমাত্র তাদের বিল্ডিং আর বাড়ি জমি এগুলো রেখে গেছে। তো আমাদের 2200 যে বাবুর বাড়ি মানে জমিদার বাড়ি অন্ততপক্ষে 1000 বিঘা জমি হবে, এবং সে যে কি প্রাসাদ ছিল আমরা ছোটকালে সেটা দেখেছি, না দেখলে আপনাকে বিশ্বাস করানো যাবে না। রাজবাড়ি মানে কি, মানে কিসের গণভবন, কিসের বঙ্গভবন, ওই পর্যায়ের ভবন। মানে জমিদার বাড়িতে যে পরিমাণ ভবন ছিল বা যে জৌলুস ছিল, বাংলাদেশে দ্বিতীয়টি এরকম ছিল না। এতগুলো 20-30টি সে প্রাসাদের মতো প্রাসাদ ছিল সেখানে, সেই 1000 বিঘা জমির উপর। তো এই ইকোনমিটা কোথায় গেছে? ভারতে গেছে দেশ বিভাগের পর হিন্দুদের মাধ্যমে। এতে ভারতের অনেক লাভ হয়েছে, লস হয়নি। আবার এই যে এখন যে যাকে বলা হয় আওয়ামী লীগের লোকজন যে গেছে, এতে ভারতের ক্ষতি হয়নি, তো এতে তো টাকা নিয়ে গেছে, এবং ওখানে তারা কাজ না করে পায়ের উপর পা তুলে সেখানে খাচ্ছে, বাড়ি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, 2 খাতে টাকা খরচ করছে, পুরো ইকোনমি চাঙ্গা। ফলে কোনো একটা রাষ্ট্র এমনি হয় না। এনিওয়ে, এত কিছুর পরেও যেটা হলো ঝুঁকির কথা যেটা বলছিলাম, যে 1971 সনে ভারতের ঝুঁকি ছিল কেবলমাত্র তারা সৈন্য পাঠিয়েছে, এই ঝুঁকি। আর আমাদের দেশ থেকে যে উদ্বাস্তুরা গিয়েছে এই রোহিঙ্গাদের মতো, তখন তাদেরকে খাওয়ানোর ঝুঁকি। কি আছে সেটা সবাই যদি না জানে, এখানে যদি পাবলিক ম্যান্ডেট না থাকে, মানুষের অ্যাকসেপ্টেবিলিটি না থাকে, মানুষ যদি নাই বুঝে, তাহলে স্বাভাবিকভাবে জুলাই সনদ নিয়ে মানুষের মনে প্রশ্ন থেকেই যাবে। একজন রিক্সাওয়ালা বা একজন বাস ড্রাইভার বা একজন বাসের হেল্পার বা একেবারে গ্রামের প্রান্তিক মানুষ যারা মানে ইংরেজি বোঝা মানে ইটস ডিফিকাল্ট, সাধারণত এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলি বোঝা কিন্তু সাধারণ একজন শিক্ষিত মানুষের জন্য ডিফিকাল্ট। বাট যারা গ্রামের প্রান্তিক মানুষ তারা তো অতটুকু শিক্ষিত না। বেশিরভাগ বাংলাদেশে তো শিক্ষার হার অত বেশি না, একেবারে অশিক্ষিত বা ইলিটারেট আছে অনেকে, অর্ধশিক্ষিত আছে, আবার কিছু শিক্ষিতও আছে। তো এই ভাস্ট মেজরিটি অফ পপুলেশন কিভাবে জুলাই সনদে কি আছে সেটা কিভাবে বুঝতে পারবে, কেমনে বুঝতে পারবে? তো এটার জন্য কি কোনো ধরনের স্টেপস নেওয়া হয়েছে? যারা এই জুলাই সনদকে অ্যাক্টিভেট করতে চাচ্ছে, যারা এই জুলাই সনদকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছে, যেটা বাংলাদেশের মানে সবকিছুর ভিতরে এমবেড করে দিতে চাইছে, তারা কি বাংলাদেশের মানুষের কাছে এই জুলাই সনদের কন্টেন্ট, রেফারেন্ডামের কন্টেন্টগুলি পাঠিয়েছে, বুঝিয়েছে, কোনোখানে মানে প্রচার করেছে, পোস্টার বানিয়েছে, টিভিতে করেছে, বিভিন্ন টিভি চ্যানেলগুলি বা নিউজ পেপারে এটা সম্পর্কে কথা বলেছে একেবারে সহজ ভাষায়, যাতে একেবারে সবচেয়ে অশিক্ষিত মানুষটাও যেন জুলাই সনদে কি আছে বুঝতে পারে? এই ধরনের কোনো স্টেপস নিয়েছে? নেয় নাই, ডেফিনেটলি নেয় নাই। আপনি যান, আপনারা গ্রামে যান, আপনারা নর্মাল সাধারণ গ্রামে যাওয়ার দরকার নেই, শহরের মধ্যে সাধারণ মানুষজন, বাংলাদেশের সাধারণ মানুষজনকে, একবার খেটে খাওয়া মানুষজনকে জিজ্ঞেস করেন যে জুলাই সনদে কি আছে বা তারা কতটুকু বুঝেছে, এটা তারা কি জবাব দিতে পারবে? কিন্তু বাংলাদেশের প্রতিটা নাগরিকের অধিকার আছে এই জুলাই সনদে কি আছে। এই জুলাই সনদকে কখনো অ্যাক্টিভ করা যাবে না, এটা ইম্পসিবল, এবং এটা নিয়ে সবসময় ঝগড়া লেগেই থাকবে। স্যার ইউনূস, এনসিপি, এরপরে জামাত, ওরা জোর করে এই জুলাই রেফারেন্ডাম, জুলাই সনদকে অ্যাক্টিভেট করে ফেলতে চাইছে, বাংলাদেশের ইয়ের মধ্যে এমবেড করে ফেলতে চাইছে। আসলে এটা তাদের কারণে। বেসিক্যালি জুলাই সনদ হচ্ছে বাংলাদেশে এই যে ষড়যন্ত্রকারী যারা ছিল জুলাই আগস্টে, এরপরে বাংলাদেশের শত্রু পক্ষ যারা, প্রো পাকিস্তানি পক্ষ যারা, তাদেরকে লেজিটিমাইজ করা, অর্থাৎ জামাত শিবিরকে বাংলাদেশে, বিশেষ করে জামাতকে বাংলাদেশে লেজিটিমাইজ করা, তাদের অবস্থান পাকাপোক্ত করা এবং বাংলাদেশকে বেসিক্যালি আবার পাকিস্তানের হাতে বা পরাশক্তি বা বিদেশি শক্তিদের হাতে ট্রান্সফার করে দেওয়া। পাকিস্তান অলরেডি বাংলাদেশকে রিক্লেম করতে চাইছে, সামথিং লাইক দ্যাট। সো ওই প্রসেসটাকে ত্বরান্বিত করা, আর কিছু না। এই জুলাই সনদের ভিতরে সংস্কারের কথা কি আছে? কয়টা সংস্কারের কথা আছে? এই সংস্কারগুলি যদি থেকে থাকে সংস্কারের কথা, তাহলে আপনারা এগুলি মানুষকে জানাচ্ছেন না কেন, লুকিয়ে রেখেছেন কেন? জুলাই সনদটা আপনাদের এমনভাবে লেখা উচিত যাতে সব ধরনের মানুষ বুঝতে পারে, কিন্তু না। এই জুলাই সনদের মাধ্যমে বেসিক্যালি জুলাই আগস্টে, গত বছর জুলাই আগস্টে যে গ্যাঞ্জাম বাংলাদেশে হয়েছে, যে ষড়যন্ত্র বাংলাদেশে হয়েছে, রেডিক্যালসরা বাংলাদেশে যা করেছে, এগুলিকে লিগালিটি দেওয়া, এবং সেই সাথে জামাতকে লিগালিটি দেওয়া, তাদের অবস্থান পাকাপোক্ত করা, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ক্ষমতাতে তাদেরকে একেবারে এমবেড করে ফেলা, এবং ভবিষ্যতে যেন তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, ভবিষ্যতে যেন তারা বাংলাদেশকে শাসন করতে পারে এবং বাংলাদেশকে আবার পাকিস্তানের কাছে ফেরত দিয়ে দিতে পারে, এই ধরনের একটা ওয়ে বের করে রাখা। মিটিকুলাস ডিজাইনটা আসলে এখানে, মিটিকুলাস ডিজাইনটা আসলে ওখানে না যে ডক্টর ইউনূস কতক্ষণ ওই ইয়ের মধ্যে পড়ে থাকবে, ক্ষমতা আঁকড়ে ধরে পড়ে থাকবে, বিএনপি কি করছে, জামাত কি করছে, দ্যাটস নট দ্য মিটিকুলাস ডিজাইন। মিটিকুলাস ডিজাইন হচ্ছে এই জুলাই সনদটাকে মানুষকে না দেখিয়ে, মানুষকে না বুঝিয়ে, সাধারণ প্রান্তিক মানুষজনকে টোটালি অন্ধকারে রেখে এই জুলাই সনদকে অ্যাক্টিভেট করে ফেলার চেষ্টা করা, এবং যা হচ্ছে। বিএনপি তো চোখ বন্ধ করে প্রথমে সাইন করে দিয়েছিল, কিন্তু এখন গিয়ে তারা বুঝতে পারছে তারা অ্যাকচুয়ালি কি করে ফেলেছে। তারা একটা বিশাল বড় ক্ষতি করে ফেলেছে বাংলাদেশের, বাঙালি জাতির, বাংলাদেশিদের। সেটা হচ্ছে এই জুলাই রেফারেন্ডামে, এই জুলাই সনদে সিগনেচার করা। সবার আগে গিয়ে পই করে নাচতে গিয়ে সাইন করে ফেলেছে, কিন্তু এখন তারা বুঝতে পারছে যেই কারণে তারা এখন ভয়ে আছে, যেই কারণে তারা এখন নিজেদের জিব্বায় কামড় দিচ্ছে, এবং ঠিক একই কারণে তাদের 12টা বেজে গেছে, তাদেরকে দৌড়ের উপর রেখেছে, এবং তাদের সব মানে রাষ্ট্র ক্ষমতায় আসার, তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। বিএনপি যে বারবার বলছে যে তাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট ধোঁকা দিয়েছে, দিস ইজ দ্য রিজন। জুলাই সনদের কন্টেন্ট সম্পর্কে সাধারণ মানুষের কোনো আইডিয়াই নেই, এবং এই জুলাই সনদ দিয়ে বাংলাদেশের জঙ্গি, সন্ত্রাসী, জামাত শিবির এবং বাংলাদেশের বিপক্ষ শক্তি, প্রো পাকিস্তানি যে পাওয়ারটা বাংলাদেশে এখন ঢুকে গেছে, তাদেরকে লিগালাইজ করা, তাদেরকে অ্যাক্টিভেট করা, তাদেরকে পাওয়ার দেওয়া, এছাড়া আর কিছু না। স্যার ইউনূস নোবেল পুরস্কার তো এমনি পায় নাই, সে আমেরিকাতে গিয়ে একেবারে ভরা মজলিসে মিটিকুলাস ডিজাইনের কথা এমনি বলে নাই। মিটিকুলাস ডিজাইন মানেই হচ্ছে এগুলি, এবং এইটা বাংলাদেশের আরো বড় ক্ষতি করে ফেলবে। আগামী কিছুদিনের মধ্যে আপনারা সেটা টের পাবেন।
বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা বেসিক্যালি একটা সিভিল ওয়ার সিচুয়েশন ক্রিয়েট করা, একটা কনফ্লিক্ট জোন ক্রিয়েট করা, বারবার বলছি। এবং আমরা 6 মাস ধরে, 7 মাস ধরে, 1 বছর ধরে এগুলি বলছি, কিন্তু সেই জুলাই আগস্টের এরপর থেকে সবাই এগুলো নিয়ে কথা বলছে। কেন বলছে? দেয়ার আর সাম রিজন। একজন দুজন বললে একটা কথা ছিল, বাট এতগুলি মানুষ, মানে বিদেশিরা পর্যন্ত এই কথাগুলি বলছে যে বাংলাদেশকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হচ্ছে একটা কনফ্লিক্টের দিকে, একটা সিভিল ওয়ারের দিকে, একটা গৃহযুদ্ধের দিকে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, তৎকালীন ডিপ স্টেট পলিসির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ছিল যে বাংলাদেশে একটা কনফ্লিক্ট লেগে থাকুক। বাংলাদেশে কোনো না কোনো কাহিনী করতে পারবে পরাশক্তিগুলো। বাংলাদেশে কনফ্লিক্ট কিভাবে লাগবে? স্বাধীনতার বিপক্ষ শক্তিকে বাংলাদেশে এম্পাওয়ার করলে লাগবে। বাংলাদেশে অ্যাকচুয়ালি দুইটা পক্ষ সবসময়, একেবারে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আসলে সবসময় দুইটা পক্ষ ছিল। এখানে অনেকগুলি রাজনৈতিক দল বলেন, এই বলেন, সেই বলেন, অনেক কিছুই আপনারা বলবেন, বাট এন্ড অফ দ্য ডে বাংলাদেশে দুইটা পক্ষ। একটা পক্ষ হচ্ছে স্বাধীনতার পক্ষের, আরেকটা পক্ষ হচ্ছে স্বাধীনতার বিপক্ষের, সোজা হিসাব। এর বাইরে বাংলাদেশে কোনো পক্ষ নেই। ডেফিনেটলি স্বাধীনতার বিপক্ষের সাথে স্বাধীনতার পক্ষের যদি একটা কনফ্লিক্ট লেগে যায়, সেই কনফ্লিক্ট অনেক লম্বা হবে, এটা আবার আরেকটা স্বাধীনতা যুদ্ধের মতো হবে, বাট সিভিল ওয়ার সিচুয়েশন। এখানে পাকিস্তানের যেরকম একটা স্বার্থ আছে, সেখানে আমেরিকার স্বার্থ ছিল, সেখানে ইউরোপের স্বার্থ ছিল। বেসিক্যালি পুরো কনফ্লিক্ট জোনটাই তাদের স্বার্থের জন্য ডিজাইন করা হয়েছে। এই মিটিকুলাস ডিজাইন ইউনুসের মাথা থেকে বাইর হয় না। ইউনুস এখানে জাস্ট একটা গুটি, ইউনুস জাস্ট একটা শোকেস। ইউনুসকে দিয়ে যে কাজগুলি যারা করিয়েছে, যে সমস্ত ফাউন্ডেশন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ স্টেট, হোয়াটএভার ইউ নেম ইট, যারা করিয়েছে, তারা এগুলি সুদূর প্রসারে চিন্তা ভাবনা থেকে করেছে। 50 বছর, 100 বছর, 20 বছর, 30 বছর, এই ধরনের প্ল্যান আছে তাদের, লং টার্ম, শর্ট টার্ম প্ল্যান আছে। হ্যাঁ, এরপরে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে কাহিনী হয়ে গেছে। ইউএসএর দিয়ে যে ফান্ডটা বাংলাদেশে তারা পাঠিয়েছিল এই সমস্ত কাহিনী করার জন্য, এগুলি বন্ধ হয়ে গেছে। এবং ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে গত 1 দিন 2 দিন আগে তুলসী গেবার্ট যা বললেন যে তারা এখন আর রেজিম চেঞ্জ অপারেশনে বিশ্বাস করে, তাদের স্ট্র্যাটেজি তারা চেঞ্জ করে ফেলবে। সো বেসিক্যালি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এখন একটু সরে এসেছে এই সমস্ত ইয়েগুলি থেকে, কারণ ট্রাম্প সাহেবের জন্য। কিন্তু এন্ড অফ দ্য ডে বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিপ স্টেট বাংলাদেশে যা করে গেছে সেটা অলরেডি ফিল্ডে অ্যাক্টিভেট। এবং বাংলাদেশের যে ইউএস এম্বাসি আছে, তারা মূলত লোকালি এদেরকে হেল্প করছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট হয়তো হেল্প করছে না। এবং এই জুলাই সনদটা তাদের কাছ থেকে এসেছে। এই জুলাই সনদ হওয়ার আগে বিভিন্ন নেপালে গিয়ে আমেরিকান এম্বাসির লোকজনের সাথে মিটিং, কাতারে গিয়ে লোকজনের সাথে মিটিং, জামাতের আমিরের সাথে আমেরিকান অ্যাম্বাসেডর গিয়ে কাতারে দেখা করেছে, লন্ডনে আবার এসে মিটিং করেছে। ইউনুস সাহেব নিজে লন্ডনে এসে তারেক জিয়াকে ভ্রুং বুঝিয়ে দিয়েছিল যে জুলাই সনদে সিগনেচার করার জন্য, তাহলে তাকে প্রধানমন্ত্রী বানানো হবে। সো দেয়ার ইজ বিগার গেম অ্যাট প্লে। বাট এন্ড অফ দ্য ডে জুলাই সনদ হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি কেউই জানে না এটা কি, এবং এটার ভিতরে কি আছে, কিভাবে আছে, কোনভাবে আছে, এটা কেউ জানে না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটাকে লিগালাইজ করা যাচ্ছে, এটাকে যতক্ষণ না পর্যন্ত এটাকে অ্যাডপ্ট করছে বাংলাদেশ, ততক্ষণ পর্যন্ত এই জুলাই সনদের যারা কারিগর, যারা গত জুলাই আগস্টের যারা কারিগর, যারা মিটিকুলাস ডিজাইনে অংশ নিয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা নিরাপদ না। এই কারণে তারা ঠুসছে, ফুসছে এবং এটাকে পুশ করার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই জুলাই সনদকে অ্যাক্টিভেট করা, উইদাউট লেটিং পিপল নো। অথচ বাংলাদেশের মানুষের এখানে কোনো ম্যান্ডেট নাই। যারা এই জুলাই সনদ বানিয়েছে তাদের কোনো ম্যান্ডেট নাই। যারা এই জুলাই সনদের কারিগর, তাদের কোনো ম্যান্ডেট নেই। তারা বাংলাদেশের 20 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না। তারা রিপ্রেজেন্ট করে হাতে গোনা কিছু মানুষকে, হাতে গোনা কিছু ফরেন ফ্রেন্ডসকে। এরা ছাড়া বেসিক্যালি এদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। বাংলাদেশের একেবারে গ্রামাঞ্চলের এতগুলি গ্রাম, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে, তাদেরকে রিপ্রেজেন্ট কারা করছে? জুলাই সনদে কি আছে তাদের জানার অধিকার আছে না? অবশ্যই আছে। আপনার আমার জানার অধিকার আছে না? অবশ্যই আছে। কিন্তু জুলাই সনদ কেমনভাবে লেখা হয়েছে, এমন মিটিকুলাসলি ডিজাইন করে কঠিন কঠিন ভাষা ইউজ করে লেখা হয়েছে যে অ্যাকচুয়ালি এটার ভিতরে কি আছে সেটা সাধারণ মানুষ জানে না। কারণ সাধারণ মানুষ যখন জানবে যে এই জুলাই সনদ আসলে যে তাদের একেবারে পরোয়ানা, মৃত্যু পরোয়ানা, তাদের স্বাধীনতার পরোয়ানা, যখনই জানবে তখন মানুষ এটাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। সে কারণে তাড়াহুড়া করে 1 দিন 2 দিনের মধ্যে কোনোভাবে যদি এটাকে পাশ করে ফেলা যায়, কোনোভাবে যদি এটাকে অ্যাডাপ্ট করে ফেলা যায়, তাহলে এই সমস্ত মির্জাফররা বেঁচে যায়। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে করেছিলাম, সেটা হয়নি। সেই প্রত্যাশা অধরাই থেকে গেছে। বিশেষ করে এনসিপি নেতাদের কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল, তারাও সেটা করতে পারেনি, বরং তারা সবার চাইতে বেশি কটু কথা বলা শুরু করেছে, যেটা আমরা খুবই হতাশাজনক হলেও সেটা লক্ষ্য করছি। এবার এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলো। ইত্তেফাক সেই তথ্যটা দিচ্ছে। ইত্তেফাকের শিরোনাম আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে বিএনপি নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন। খবরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে আদালতে। এবং আদালত সেই মামলাটা আমলে নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিউ মার্কেট থানার যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান তার মামলা আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশও দিয়েছেন। তার মানে আদালতে মামলাটা আমলে নেওয়া হলো। এখন ডিবির যে তদন্ত, সেই তদন্তে যদি উঠে আসে যে এই ধরনের মন্তব্য করেছেন সত্যিই পাটোয়ারি, তাহলে আদালত কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয়। মামলার আবেদনে বলা হয় 5 আগস্ট সরকার পতনের পর আসামি নাসিরউদ্দিন পাটোয়ারি আন্দোলনে নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট তথ্য, বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছেন। এই তথ্য দিয়ে তিনি মানহানির কাজ করছেন, এই কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে সাম্প্রতিক সময়ে আমরা বলতে শুনেছি যে
বিএনপিকে এর আগে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম আমরা, এবার বুড়িগঙ্গার পানি দিয়ে তাদের গোসল করাতে হবে। মানে এটা যে কতটা কুরুচিপূর্ণ বক্তব্য সেটা খুব সহজেই বোঝা যায়। সম্প্রতি তিনি বলেছেন যে বিএনপির জন্ম হয়েছে হাঁ ভোটে, মৃত্যু হবে না ভোটে, এরকম সহ বহু কথা কক্সবাজারে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার এলাকাতে গিয়ে তার বিরুদ্ধে কথা বলে কক্সবাজারে এক ধাক্কা তাদেরকে ধাওয়াও খেতে হয়েছে, তাদের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া বহু কটু কথা, মানে বেফাস মন্তব্য আমরা করতে শুনেছি বিএনপির নেতাদের বিরুদ্ধে, এবং এনসিপি নেতাদের মধ্যে সব থেকে বেশি নাসিরুদ্দিন পাটোয়ারির মুখ থেকেই আমরা এটা যে শুনেছি এটা কিন্তু মিথ্যা নয়। এখন ব্যাপার হচ্ছে যে কথাগুলোকে আদালত অমর্যাদাকর, মানহানিকর হিসেবে গ্রহণ করছেন কিনা তদন্তের পরে পুলিশ মানে ডিবি যে তদন্ত প্রতিবেদন দেবে সেখানেও একটা ব্যাপার রয়েছে। কারণ বাংলাদেশের অনেক কিছুই তো আসলে এনসিপির কথা মতো চলছে এই মুহূর্তে, অনাকাঙ্ক্ষিত হলেও সত্য যে কারো কথা মতো চলার কথা না থাকলেও তাদের কথা মতো অনেক কিছুই চলছে, সেই ক্ষেত্রে প্রভাব বিস্তার করার একটা ব্যাপার রয়েছে। তদন্ত প্রতিবেদন কি যায় সেটাও একটা বড় ব্যাপার। তবে যাই হোক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে নাসিরুদ্দিন পাটোয়ারির শাস্তি হোক, আদালত শাস্তি দিক, এরকমটা প্রত্যাশা আমরা করতে চাই না, কিন্তু একটা প্রত্যাশা করতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি না, এনসিপির সমস্ত নেতাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও একটা শিক্ষা হওয়া উচিত, কিংবা এক ধরনের কি বলবো উপলব্ধি হওয়া উচিত যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য থেকে তাদের আদতে রাজনীতির ভালো কালচার তৈরি করার জন্য বিরত থাকা উচিত। সেটা যদি তারা না করতে পারে বাস্তবায়ন, এবং বিশেষ করে এনসিপি নেতারা যদি না করতে পারে, তাহলে তাদের যে দেখানো স্বপ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা মিথ্যা হয়ে যাবে। আর সেটা যদি মিথ্যা হয়ে যায়, সামনে নির্বাচনের মাঠে জনগণের ব্যালটে সেটা কিন্তু জবাব হিসাবে আসবে। এমনিতেই বলা হয় যে গত বছর জুলাই আগস্টে যে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তারা, সেই জনপ্রিয়তার ভূমিধস পতন হয়েছে, এবং সেই পতন থেকে তাদের উত্তরণের পথ তাদের কর্মকাণ্ড দিয়েই খুঁজে নিতে হবে। কেন জনপ্রিয়তায় ভাটা পড়লো, কেন জনপ্রিয়তা এত কমে প্রায় শূন্যের কোঠায় চলে গেল, কি কাজ করেছে, কি মানে ভুল তারা করেছে, সেই উপলব্ধিগুলো করা উচিত। এবং রাজনৈতিক কথাবার্তা কথনের ক্ষেত্রেও মানে শিষ্টাচারের মধ্য থেকে অনেক কথা বলা যায়, সেই শিষ্টাচার বহির্ভূত কথা আমার মনে হয় বন্ধ করা উচিত। কারণ এর আগের সরকার আওয়ামী লীগের বিরুদ্ধেও যে অভিযোগটা ছিল, সেই একই কাজ যদি তারা করে, তাহলে ফ্যাসিস্টকে মানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে নিজেরা ভালো হতে না পারলে আদতে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দেওয়ার অধিকার থাকে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আমরা একসময় সমালোচনা করতাম ওবায়দুল কাদের, এখনও সমালোচনা করি, নানান বেফাস কথা বলার জন্য বলে তিনি আওয়ামী লীগকে যেমন বিপদে ফেলেছিলেন, সরকারকে বিপদে ফেলেছিলেন, এবং আমরা সেটা এখনও সমালোচনা করি। এখন ওবায়দুল কাদের স্টাইলে যদি এখনও কথা হয়, এবং তার চাইতেও অরুচিপূর্ণ স্টাইলে যদি এখন কথা আমরা শুনি, সেটা চরম দুর্ভাগ্য এই জাতির জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।